ম্যাম, আমি এই ইঞ্জিনটি ঠিক করতে পারি। এই বাচ্চাটা কি আজে বাজে বকছে? এখন ও ইঞ্জিন ঠিক করবে? তুমি কি বিন্দুমাত্র ধারণা করতে পারছো তুমি কি বলছো? এখন আমি নিজের যোগ্যতা দেখাবো এবং এই ইঞ্জিনটি ঠিক করে দেব। 2025 সালের অগস্ট মাস ছিল। বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটিতে সেই সকালটি কিছুটা অন্যরকম ছিল। সাধারণ দিনে যেখানে প্রযুক্তি কোম্পানিগুলোর বাইরে কফির সুগন্ধ, গাড়ির সাই এবং কর্মীদের হাসির শব্দ প্রতিধ্বনিত হতো, সেদিন সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। রাস্তার ঠিক মাঝখানে কাঁচ এবং স্টিল দিয়ে তৈরি একটি রাজকীয় ইমারত দাঁড়িয়েছিল, যার নাম ছিল আর্যাবর্ত রোবোটিক্স লিমিটেড। এটি সেই কোম্পানি যা ভারতকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের দুনিয়ায় এক নতুন পরিচয় দিয়েছিল। বিশ্বের অনেক দেশের মেশিনগুলো কাজ করছিল, কিন্তু আজ সেই ইমারতের ভেতরে যেন কোনো কিছু মরে গিয়েছিল। গত 10 দিন ধরে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি প্রজেক্ট পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল। প্রায় 120 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাইড্রোলিঙ্ক H900 নামের বিশাল অটোমেশন মেশিনটি, যা পুরো প্রজেক্টের মেরুদণ্ড ছিল, হঠাৎ বিকল হয়ে গিয়েছিল। এই মেশিনটি বন্ধ হওয়ার সাথে সাথেই পুরো উৎপাদন প্রক্রিয়া থেমে যায়। প্রতিদিন প্রায় 2 কোটি টাকার ক্ষতি হচ্ছিল। 10 দিনে 20 কোটিরও বেশি লোকসান, এবং তার চেয়েও বড় ক্ষতি ছিল কোম্পানির সম্মানের। আজ পর্যন্ত আর্যাবর্ত রোবোটিক্সে এমনটা কখনো ঘটেনি। দেশ এবং বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল। জার্মানি, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা দলগুলো মেশিনের প্রতিটি অংশ পরীক্ষা করেছিল। সেন্সর বদলানো হয়েছিল, ওয়্যারিং নতুন করে করা হয়েছিল, সফটওয়্যার পুনরায় ইনস্টল করা হয়েছিল, কিন্তু মেশিনের বিন্দুমাত্র নড়চড় হয়নি। লাল সতর্ক সংকেত বাতিটি অনবরত জ্বলছিল, যেন মেশিনটি চুপচাপ কিছু বলতে চাচ্ছে, কিন্তু কেউ তার ভাষা বুঝতে পারছে না। ইমারতের একদম উপরে কাঁচের দেওয়ালে ঘেরা মিটিং রুমে বেদান্ত মালহোত্রা দাঁড়িয়েছিলেন। লম্বা গড়ন, সাধারণ সাদা শার্ট, টাই ছাড়া, চোখের নিচে ঘুমের অভাবে কালচে দাগ। বেদান্ত প্রযুক্তি বিশ্বের এক বড় নাম। শূন্য থেকে তিনি এই কোম্পানি দাঁড় করিয়েছিলেন, কিন্তু আজ তার চোখে আত্মবিশ্বাস ছিল না। উদ্বেগ আর ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি রাগে টেবিলে আঘাত করে বললেন যে 10 দিন হয়ে গেল আর এখনও পর্যন্ত মেশিন চালু হলো না। আমরা কি বাচ্চাদের মতো কোম্পানি চালাচ্ছি? রুমে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়াররা মাথা নিচু করে চুপ ছিলেন। এক সিনিয়র ইঞ্জিনিয়ার কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, স্যার, আমরা প্রতিটি সিস্টেম চেক করেছি। সেন্সর, কন্ট্রোল ইউনিট, হাইড্রোলিক সিস্টেম, সফটওয়্যার, সবকিছুই ঠিক মনে হচ্ছে। দ্বিতীয় ইঞ্জিনিয়ার জানালেন যে জার্মানির স্পেশাল টিমও 3 দিন ধরে চেষ্টা করছে, কিন্তু আসল সমস্যা ধরা পড়ছে না। বেদান্ত গভীর শ্বাস নিলেন। রাগ এখন উদ্বেগে পরিণত হয়েছিল। তিনি কঠোর স্বরে বললেন যে আজ পুরো সিস্টেম আবার শুরু থেকে চেক করা হবে এবং সন্ধে নাগাদ রিপোর্ট চাই। মিটিং শেষ হলো। বেদান্ত ক্লান্ত পায়ে লিফটের দিকে এগিয়ে গেলেন এবং নিচে নেমে এলেন। গেটের কাছে পৌঁছতেই তার নজর ফুটপাতে বসা এক ছেলের ওপর পড়ল। বয়স প্রায় 15 বছর, ছেঁড়া কাপড়, হাঁটু পর্যন্ত ধুলোবালি, এক হাতে জুতো পালিশের ব্রাশ এবং অন্য হাতে পালিশের বোতল। সে জুতো পালিশ করছিল ঠিকই, কিন্তু তার চোখ জুতোর উপর ছিল না। সে সামনে দাঁড়িয়ে থাকা আর্যাবর্ত রোবোটিক্সের উঁচু ইমারতটির দিকে এক নাগাড়ে তাকিয়েছিল, যেন ওই কাঁচের ভেতরে তার কোনো স্বপ্ন বন্দী হয়ে আছে। সেই ছেলেটির নাম ছিল আরব। বেদান্ত তাকে কেবল এক নজর দেখলেন এবং সামনে এগিয়ে গেলেন। তিনি কি জানতেন যে এই ছেলেটি কয়েক ঘন্টা পর তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে? আরব প্রতিদিন এখানে আসত। সকালে জুতো পালিশ করত, দুপুরে চা বিক্রেতাকে সাহায্য করত এবং সন্ধ্যায় আবার এই জায়গায় বসে পড়ত। কিন্তু সে অন্য বাচ্চাদের মতো ছিল না। তার চোখ সবসময় কোম্পানির মেশিন সেকশনের দিকে নিবদ্ধ থাকত। আজও ভেতরে ইঞ্জিনিয়ারদের ছোটাছুটি চলছিল। অ্যালার্মের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। লাল সতর্ক সংকেত বাতি তখনও জ্বলছিল। আরব নিচু স্বরে নিজেকেই বলল যে 10 দিন ধরে মেশিন বন্ধ, কিন্তু এই লোকগুলো ভুল জায়গায় খুঁজছে। আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে। তার কণ্ঠস্বর এতই নিচু ছিল যে কেউ শুনতে পায়নি, কিন্তু তার মস্তিষ্ক খুব দ্রুত কাজ করছিল। সে জানত কেউ তার কথা শুনবে না, কারণ পৃথিবী জুতো পালিশ করা বাচ্চাদের কথা শোনে না। কেউ জানত না যে এই বাচ্চাটি দিনে রাস্তায় বসে থাকে আর রাতে মেশিনের সাথে কথা বলে। কেউ জানত না তার জীবন কতটা নীরবতার মধ্যে লড়াই করছে। আরব ইমারতটির দিকে তাকিয়ে মনে মনে বলল যে যদি সে মাত্র 5 মিনিট সময় পেত, মাত্র 5 মিনিটেই সেই মেশিনটি ঠিক করে দিতে পারত। কিন্তু ভাগ্য সবাইকে সুযোগ সরাসরি দেয় না। প্রায়ই ভাগ্য আগে পরীক্ষা নেয়, আর আরবের পরীক্ষা এখন শুরু হতে যাচ্ছিল। আরবের কাছে সেই ইমারতটি কেবল কাঁচ এবং স্টিলের কাঠামো ছিল না,
সেটি তার কাছে ছিল একটি প্রশ্ন, একটি চ্যালেঞ্জ এবং কোথাও না কোথাও একটি স্বপ্ন। সারাদিন রাস্তার ধারে বসে জুতো পলিশ করলেও তার মন ওখানেই পড়ে থাকত। ব্রাশ তার হাতে চলতে থাকত, কিন্তু মস্তিষ্ক মেশিনের ভেতরে ঘুরত। লোক আসত, জুতো পলিশ করিয়ে চলে যেত, কেউ তার চেহারার দিকে ঠিকমতো তাকাতো না। সবার কাছে সে ছিল কেবল এক গরিব বাচ্চা, যাকে দিনের শেষে কিছু কয়েন দিলেই যথেষ্ট। সন্ধ্যা নামলে যখন অফিসগুলোর আলো জ্বলে উঠত এবং কর্মীরা বাড়ির দিকে ফিরতে শুরু করত, তখন আরবও তার ছোট ছোট জিনিসপত্র গুছিয়ে নিত। তার কদম খুব একটা দ্রুত ছিল না, কিন্তু মনে এক অস্থিরতা কাজ করত। তার তাড়া ছিল, কারণ রাত ছিল তার আসল স্কুল। সেই স্কুল যেখানে বই ছিল না, ব্ল্যাকবোর্ড ছিল না, কিন্তু মেশিন ছিল, জং ধরা যন্ত্রপাতি ছিল, তেলের গন্ধ ছিল এবং একজন বৃদ্ধ মানুষ ছিলেন যিনি ছিলেন তার জীবনের সবচেয়ে বড় গুরু। সেই বৃদ্ধ মানুষটি ছিল আরবের নানা। শহরের এক পুরনো মহল্লার সরু গলিগুলোর মাঝে তাদের ছোট্ট একটি গ্যারেজ ছিল। টিনের ছাদ, দেয়ালে জমে থাকা গ্রিজ, কোনায় পড়ে থাকা ভাঙা ফ্যান, পুরনো জেনারেটর এবং আধখোলা স্কুটার। বাইরে থেকে দেখলে যে কেউ বলবে এই জায়গাটি আবর্জনায় ভরা, কিন্তু আরবের কাছে এই জায়গাটি মন্দিরের চেয়ে কম কিছু ছিল না। এখানেই সে মেশিনের ভাষা শিখেছিল। নানা একসময় এই আর্যাবর্ত রোবোটিক্সেই সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি সেই দিনগুলোর সাক্ষী ছিলেন যখন বেদান্ত মালহোত্রা একটি ছোট রুমে বসে কোম্পানির স্বপ্ন দেখতেন। কিন্তু সময় বদলালো, সম্পর্ক বদলালো এবং নানা এই পৃথিবী থেকে বাইরে হয়ে গেলেন। এখন তার পরিচয় ছিল কেবল একজন বৃদ্ধ মেকানিক হিসেবে, যার চোখে ছিল অভিজ্ঞতা এবং হাতে তখনও মেশিনের ওপর দখল। রাতে গ্যারেজের দরজা অর্ধেক বন্ধ থাকত, বাইরের শব্দগুলো স্তিমিত হয়ে আসত এবং ভেতরে শুধু যন্ত্রপাতির ঠুংঠাং শব্দ শোনা যেত। নানা কোনো পুরনো মোটর খুলতেন আর আরব গভীর মনোযোগ দিয়ে তা দেখত। নানা বোঝাতেন যে এই স্ক্রুটি শুধু লোহার টুকরো নয়, এটি পুরো মেশিনকে ধরে রাখে। যদি এটি ভুল জায়গায় ঘোরানো হয় তবে পুরো ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আরব চুপচাপ শুনত এবং প্রতিটি কথা নিজের ভেতরে গেঁথে নিত। নানা প্রায়ই বলতেন যে মেশিনকে শুধু চোখ দিয়ে দেখো না, তাকে অনুভব করো, তার শব্দ শোনো, তার কম্পন বোঝার চেষ্টা করো। প্রতিটি মেশিন কথা বলে, শুধু শোনার মতো মানুষ চাই। আরব হাসত। তার কাছে এইসব অদ্ভুত লাগত না, কারণ সে সত্যিই মেশিনের শব্দ শুনতে পেত। সে জানত না যে এটি সাধারণ কোনো বোধ ছিল না, বরং একটি অসাধারণ ক্ষমতা ছিল। ঘরের ভেতরে অবস্থা ভালো ছিল না। আরবের মা নন্দিনী প্রায়ই অসুস্থ থাকতেন। শরীর দুর্বল হয়ে পড়েছিল, ওষুধপত্রের দাম অনেক এবং টাকা সবসময় কম পড়ে যেত। অনেক সময় আরব তার মাকে অর্ধেক ওষুধ খেতে দেখেছে যাতে পরের বারের জন্য কিছু বেঁচে থাকে। মা যখনই তাকে দেখতেন হাসি মুখে বলতেন যে তিনি ঠিক আছেন, কিন্তু আরব জানত সেটা মিথ্যে। রাতে যখন সে ক্লান্ত হয়ে মেঝেতে শুয়ে থাকত, তখনও তার মস্তিষ্ক মেশিনের মাঝে ঘুরপাক খেত। তার আর্যাবর্তের সেই বিশাল মেশিনটির কথা মনে পড়ত, যেটি 10 দিন ধরে নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হতো যেন মেশিনটি ব্যথায় আর্তনাদ করছে এবং সাহায্যের জন্য ডাকছে। সে ভাবত যদি তাকে সামান্য সময়ের জন্য তার কাছে যেতে দেওয়া হতো তবে সে তার কষ্ট বুঝতে পারত। পরদিন সকালে যখন সে আবার কোম্পানির গেটের সামনে পৌঁছল, তখন পরিবেশ আগের চেয়েও বেশি উত্তপ্ত ছিল। ইঞ্জিনিয়ারদের চেহারা ফ্যাকাশে ছিল, গার্ডরা ছিল কঠোর, প্রত্যেকেই তাড়াহুড়ো করছিল। আরব তার টুল পাতল এবং জুতো পালিশ করতে শুরু করল, কিন্তু আজ তার মন অন্য কোথাও ছিল। তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল। নানা রাতে বলেছিলেন যে বাবা, পৃথিবী গরিবের গুণ ততক্ষণ পর্যন্ত চিনতে পারে না যতক্ষণ না সে পৃথিবীকে চমকে দেয়। সেই কথাটি আরবের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। তার টাকার দরকার ছিল, কিন্তু তার চেয়েও বেশি দরকার ছিল একটা সুযোগের। সে জানত যদি সে মেশিনটি ঠিক করতে পারে তবে হয়তো তার জীবন বদলে যাবে। সে সাহস করে গার্ডকে বলল যে মাত্র 5 মিনিটের জন্য মেশিনটি দেখতে দিন। গার্ড তাকে ধমক দিল এবং ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। কিছু মানুষ হাসতে শুরু করল। কেউ বলল এই বাচ্চাটা পাগল, কেউ বলল ও তো ল্যাপটপও চালাতে জানে না। আরব কিছু বলল না। সে চুপচাপ উঠে এক কোনায় গিয়ে বসল। তার হাঁটুতে ধুলো লেগেছিল, কাপড় আরও নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে তখনও সেই একই চমক ছিল। সে মনে মনে ঠিক করে ফেলেছিল যে সে হার মানবে না, কারণ তার কাছে এটি কেবল একটি মেশিন ছিল না, এটি ছিল তার মায়ের ওষুধ, এটি ছিল তার নানার সম্মান এবং হয়তো তার নিজের পরিচয়ও।
সে জানত না যে এই জেদ আর এই নীরব আত্মবিশ্বাস তাকে সেই দরজার ভেতরে নিয়ে যাবে যেখান থেকে তার জীবন চিরতরে বদলে যেতে চলেছে। সেদিন দুপুরের পরের সময় ছিল। সূর্য মাথার উপরে থাকলেও আর্যাবর্ত রোবোটিক্সের ভেতরে অন্ধকার এবং ভারী ভাব বিরাজ করছিল। মেশিন সেকশনে বারবার অ্যালার্ম বাজছিল এবং প্রতিবার সেই শব্দ মানুষের হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। ইঞ্জিনিয়ারদের চেহারা ক্লান্ত ছিল, চোখে ঘুম ছিল না, বরং ছিল ভয়। ভয় এই কারণে যে যদি আজও কিছু না হয় তবে কাল কি হবে তা কেউ জানত না। আরফ বাইরে ফুটপাতে বসে সব দেখছিল। এখন সে জুতো পালিশ কন করছিল এবং কোম্পানির দিকে বেশি তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন মেশিন তাকে ডাকছে। প্রতিবার যখন লাল আলো জ্বলছিল তার ভেতরে কিছু একটা বিঁধছিল। সে নিজেকে বলছিল যে এই মেশিনটি নষ্ট হয়নি, এটিকে ইচ্ছাকৃতভাবে থামানো হয়েছে, এটি কোনো দুর্ঘটনা নয়। কিন্তু তার এই বুঝ, তার এই কণ্ঠস্বর বাইরের পৃথিবী পর্যন্ত পৌঁছতে পারছিল না। হঠাৎ মেশিন সেকশন থেকে জোরালো সাইরেনের শব্দ এলো। স্ক্রিনে সিস্টেম ক্রিটিক্যাল এরার লেখাটি ভেসে উঠল। কিছু ইঞ্জিনিয়ার ঘাবড়ে গিয়ে বাইরের দিকে ছুটল। গার্ডরা সতর্ক হয়ে গেল। পরিবেশ আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। আরবও ভয় পেয়েছিল, কিন্তু তার চোখ মেশিনের কন্ট্রোল রুমের ওপর আটকে গেল। সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে লোকগুলো আবার সেই কাজই করছে যা গত 10 দিন ধরে করে আসছিল। সেন্সর, স্ক্রিন, কোড, কিন্তু কেউই সেখানে তাকাচ্ছে না যেখানে আসল সমস্যাটি লুকিয়ে আছে। সে ধীরে ধীরে উঠে গেটের কাছে চলে গেল। সাহস করে আবার ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করল। তখনই এক গার্ড তাকে দেখে ফেলল এবং রাগে চিৎকার করে উঠল, কিরে, বারবার এখানে কেন আসিস? সে আরফকে জোরে একটা ধাক্কা দিল। আরফ ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেল। তার হাত থেকে ব্রাশ এবং বোতল দূরে ছিটকে পড়ল। কিছু মানুষ দাঁড়িয়ে দেখতে লাগল। কেউ হাসতে হাসতে বলল যে এই বাচ্চাটা সত্যি পাগল। কেউ বলল, এত বড় কোম্পানিতেও কি করবে? আরফ উঠল, কাপড় থেকে ধুলো ঝাড়ল এবং চুপচাপ নিজের কোণায় ফিরে বসল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু সে দ্রুত তা মুছে ফেলল। তাকে কাঁদলে চলবে না, তার শুধু একটা সুযোগ চাই। সে জানত যে যদি সে ভেতরে যায় এবং সঠিক জায়গাটি দেখিয়ে দেয় তবে সব বদলে যেতে পারে। কিন্তু সে এও জানত যে তার চেহারা, তার পোশাক এবং তার পেশাই তার সবচেয়ে বড় শত্রু। সন্ধ্যা নেমে আসছিল। বেদান্ত মালহোত্রা ক্লান্ত পায়ে বাইরে এলেন। মাথা ভারী লাগছিল, চোখ জ্বালা করছিল। 10 দিনের ঘুম যেন একসাথে নেমে এসেছিল। গেটের কাছে পৌঁছতেই তার নজর আবার সেই ছেলেটির ওপর পড়ল। সেই একই ছেলে যে সকাল থেকে ওখানে বসে আছে। এখন সে চুপচাপ মেঝেতে বসেছিল। তার কাছে কোনো গ্রাহক ছিল না। ব্রাশ একপাশে পড়েছিল, কিন্তু তার চোখ তখনও কোম্পানির ভেতরেই নিবদ্ধ ছিল। বেদান্ত কয়েক মুহূর্তের জন্য থামলেন। তিনি জানেন না কেন, কিন্তু সেই ছেলেটির চোখে তিনি অন্যরকম কিছু দেখলেন। কোনো লোভ নেই, কোনো চালাকি নেই, কেবল এক অস্থির সত্য। তিনি গার্ডকে জিজ্ঞেস করলেন যে এই ছেলেটি এখানে বারবার কেন আসে। গার্ড বিরক্ত হয়ে বলল, স্যার, ও বলে যে ও মেশিন ঠিক করে দেবে। মেশিনের দিকে তাকিয়ে থাকে। আমি ওকে কতবার তাড়িয়েছি। বেদান্ত আরবের দিকে তাকালেন। আরব নজর নিচু করে নিল। কয়েক সেকেন্ডের নীরবতার পর বেদান্ত জিজ্ঞেস করলেন, তুমি মেশিনকে এত মনোযোগ দিয়ে কেন দেখো? আরবের কণ্ঠস্বর খুব নিচু ছিল, কিন্তু শব্দগুলো ছিল পরিষ্কার। স্যার, আমার মেশিন পছন্দ। বেদান্ত মৃদু হেসে বললেন, মেশিন এবং তুমি তো জুতো পালিশ করো। এগুলো কোটি কোটি টাকার মেশিন। আরবের ভেতরে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বড় ছিল বিশ্বাস। সে সাহস করে বলল, স্যার, যদি আমাকে মাত্র একবার মেশিনের কাছে যেতে দেওয়া হতো তবে আমি বলতে পারতাম সমস্যা কোথায়। পাশে দাঁড়িয়ে থাকা কিছু ইঞ্জিনিয়ার হেসে উঠল। কেউ বলল, স্যার, সময় নষ্ট করবেন না। 10 দিনে আমরা বুঝতে পারিনি আর এই বাচ্চা বলবে? কিন্তু আরব চুপ রইল। সে শুধু বেদান্তের চোখের দিকে তাকিয়ে থাকল, যেন সে তার সাথে নয় বরং তার অন্তরাত্মার সাথে কথা বলছে। বেদান্তের ভেতরটা কেঁপে উঠল। তার হঠাৎ নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। সেই সময় যখন মানুষ তাকেও এভাবেই দেখত, একটি সাধারণ ছেলে, বড় স্বপ্ন